হ্যালো ক্লাস 11, তোমাদের একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতি এই বইটির যে প্রথম পর্ব বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি এর তৃতীয় অধ্যায় মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য, এই তৃতীয় অধ্যায়টি আজ আমরা আলোচনা করা শুরু করব। এর আগে আমি তোমাদের বলেছি নব্যভারতীয় আর্য ভাষা বা বাংলার প্রাচীনতম নিদর্শন যে চর্যাপদ, সেই চর্যাপদের রচনাকাল ভাষাতাত্ত্বিকদের মতে আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়। কিন্তু তার পরবর্তী অর্থাৎ দ্বাদশ শতাব্দীর পরবর্তী ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর এই সময়কালকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ বলা হয়। কেন অন্ধকার যুগ বলা হয়? কারণ দ্বাদশ শতাব্দীর একেবারে শেষ ভাগে তৎকালীন যে হিন্দু রাজাদের রাজত্বকাল ছিল তার অবসান ঘটে, তুর্কিদের আক্রমণ ঘটে, সমগ্র সমাজ ব্যবস্থায় জাতি ধর্ম বর্ণ সংস্কৃতির ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এক বিদ্বেষ এবং সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হয়। সেরকম একটি দ্বন্দ্বমুখর একটা বিধ্বংসী পরিস্থিতিতে মূলত মানুষের প্রাণ বাঁচানোর পরিবর্তে সাহিত্য রচনা করা বা সাহিত্য চর্চা করার মতো অবকাশ কারোর মধ্যেই ছিল না, যার ফলে এক তুমুল ওঠানামা করার পরিস্থিতি। কেন ওঠানামা করার পরিস্থিতি? কারণ সেই সময় একদিকে ষড়যন্ত্র হচ্ছে, যে হিন্দু রাজারা রয়েছে তাদের পদচ্যুতি চলছে, একই সঙ্গে যে দ্বন্দ্ব সংঘাত বিবাদ, সেই দ্বন্দ্ব সংঘাত বিবাদের ফলে সমগ্র সমাজ ব্যবস্থায় এক তীব্র অশান্তি এবং অরাজকতার পরিবেশ তৈরি হয়। এই তীব্র অশান্তি বা অরাজকতার পরিবেশের মধ্যে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে কোনো আলাদা করে সাহিত্য কীর্তির নিদর্শন পাওয়া যায়নি। সেই জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দীর এই মধ্যবর্তী সময়কে বলা হয় অন্ধকার যুগ। ছোট প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কালকে অন্ধকার যুগ বলা হয়? এরপর একটি কথা আমি তোমাদের বলতে চাই, সেটি হলো বাংলা সাহিত্যের এই অধ্যায়টিতে আমরা মধ্যযুগ নিয়ে আলোচনা করা শুরু করলাম। এর আগে পর্যন্ত আমরা প্রাচীন বাংলা বা নব্যভারতীয় আর্য ভাষা শুধুমাত্র সেই বিষয়টি সম্পর্কেই জেনেছিলাম। এই তৃতীয় অধ্যায় থেকে মূলত বাংলা সাহিত্যের যে মধ্যযুগ তার উৎসের সূচনা ঘটল। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে এই মধ্যযুগেরই এক ব্যক্তিত্ব, এক মহাপুরুষ শ্রী চৈতন্যদেব। কিন্তু তোমরা শুনলে বা জানলে আশ্চর্য হবে যে শ্রী চৈতন্যদেব বাংলা সাহিত্যে এক ছত্র রচনা করেননি, একটা লাইন পর্যন্ত রচনা করেনি, অথচ বাংলা সাহিত্যে গোটা মধ্যযুগ বিভাজিত হয়েছে বা গোটা মধ্যযুগকে শ্রেণীবিভাগ করা হয়েছে এই শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। সুতরাং বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের সময়কাল বলতে বোঝায় আনুমানিক পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়। কারণ আমরা জানলাম যে ত্রয়োদশ থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত অন্ধকার যুগ, তাই চতুর্দশ শতাব্দীর একেবারে শেষ ভাগ বা পঞ্চদশ শতাব্দী আমরা বলতে পারি। সেই পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কে আমরা মধ্যযুগ বলব। এই গোটা মধ্যযুগের সাহিত্য মূলত তিনটি ভাগে বা তিনটি পর্বে বিভাজিত হলো শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। এর মধ্যে প্রথমেই রয়েছে প্রাক চৈতন্য যুগ বা বলতে পারি চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ববর্তী সময়। চৈতন্যদেব যখন আবির্ভূত হননি বা জন্মগ্রহণ করেননি, তার আবির্ভাবের যে পূর্ববর্তী সময় বাংলা সাহিত্যে তাকে বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ। এই প্রাক চৈতন্য যুগের সময়কাল চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী। এরপরে এলো চৈতন্য পর্ব, অর্থাৎ চৈতন্যদেব যে সময়ে জীবিত রয়েছেন এবং তার আবির্ভাব ঘটে গেছে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগে, সেই সময়টাকে বলা হচ্ছে চৈতন্য পর্ব। এই চৈতন্য পর্বের সময়কাল হলো ষোড়শ শতাব্দী এবং এরপরের সময়কাল হলো চৈতন্যোত্তর পর্ব। নাম শুনেই বা নাম দেখেই বুঝতে পারছো যে চৈতন্য পরবর্তী বা চৈতন্যদেবের তিরোধানের পরবর্তী যে সময় চৈতন্য উত্তর পর্ব, তাকেই বলা হচ্ছে মূলত বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যোত্তর পর্ব। এই চৈতন্যোত্তর পর্বের সময়কাল হলো সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী। অর্থাৎ গোটা মধ্যযুগের যে বাংলা সাহিত্য, সেই গোটা মধ্যযুগের বাংলা সাহিত্য বিভাজিত হয়েছে মহাপুরুষ শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যদেবের বিপুল প্রভাব তো রয়েইছে,
এছাড়া পরবর্তীকালে মধ্যযুগকে কেন্দ্র করে বাংলা সাহিত্য যখন আধুনিক যুগে অগ্রসর হয়েছে, সেখানেও কিন্তু চৈতন্যদেবের প্রত্যক্ষ এবং পরোক্ষ উজ্জ্বল উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। এ প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি যে প্রাক চৈতন্য যুগের পর্ব, যেটা বাংলা সাহিত্যের ইতিহাসে অর্থাৎ চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী, এই সময়কালে বাংলা সাহিত্যে মূলত চলছে এই যে গোটা মধ্যযুগের যে বাংলা, সেই বাংলাকে মূলত দুটি ভাগে ভাগ করা হচ্ছে, আদি মধ্য এবং অন্তমধ্য, বা আদি মধ্যের যে বাংলা এবং অন্তমধ্যের অর্থাৎ বাংলার সময়কালকে। সেক্ষেত্রে আদিমধ্য যে সময়কাল, সেই সময়কালের একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো প্রাক চৈতন্য যুগে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে আমরা দেখলাম যে প্রাক চৈতন্য যুগের বাংলা সাহিত্যের ইতিহাসে যে যে সাহিত্য গড়ে উঠেছে বা যে যে সাহিত্যের নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে প্রথম হলো বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এছাড়া অনুবাদ সাহিত্য অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদ করে কিছু অনুবাদ সাহিত্যও কিন্তু প্রাক চৈতন্য যুগে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এই অনুবাদ সাহিত্যের মধ্যে আছে কৃত্তিবাস ওঝার রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়। এই মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কিন্তু ভাগবত অনুবাদ করে বা অনুদিত করে রচিত হয়েছে। এছাড়া আমরা বৈষ্ণব পদাবলী পড়ব। বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রেও কিন্তু চৈতন্যদেবের না থাকলেও যে কৃষ্ণ ভাবাবেগ, তার প্রভাব রয়েছে। তো সেক্ষেত্রে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সবটাই বলছি প্রাক চৈতন্য অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের আগের যে বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল, সেই সময়কালের সাহিত্য। এছাড়া তিনটি আদি মনসা মঙ্গল কাব্য। এরপরে চৈতন্য উত্তর যুগে অর্থাৎ চৈতন্য পরবর্তী যে বাংলা সাহিত্যের সময়কাল, সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী, এর মধ্যে মূলত এক বিপুল সাহিত্য সম্ভার রয়েছে। এই সাহিত্য সম্ভারের মধ্যে অবশ্যই রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারা, কারণ প্রাক চৈতন্য যুগে শুধুমাত্র আমরা চণ্ডীদাস এবং বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী সম্পর্কে জেনেছি। এছাড়াও লোচন দাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস একাধিক বৈষ্ণব পদাবলীর কবি রয়েছেন, যারা বৈষ্ণব পদাবলী সাহিত্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন, তাদের সাহিত্য। এছাড়া এই সময়কালে অর্থাৎ চৈতন্য পরবর্তী বা চৈতন্য উত্তর যুগেও মূলত একটি অনুবাদ সাহিত্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটি হলো কাশিরাম দাসের মহাভারত। এছাড়া এই সময় পর্বে একটি নতুন বিষয়ের আবির্ভাব ঘটল, যে বিষয়টি কিন্তু এর আগে অর্থাৎ সপ্তদশ শতাব্দীর আগে পর্যন্ত বাংলা সাহিত্যে তার নাম চিহ্ন কিচ্ছু ছিল না। সেটি হলো জীবনী সাহিত্য। মূলত চৈতন্যদেবকে কেন্দ্র করেই প্রথম বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের চর্চা শুরু হলো। তাই চৈতন্যোত্তর পর্বের একটি মধ্যযুগের গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ধারা হলো চৈতন্য জীবনী সাহিত্য, এবং এই চৈতন্য জীবনী সাহিত্য অত্যন্ত বিস্তৃত এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ সাহিত্য। এছাড়া আমরা প্রাক চৈতন্য যুগে তিনটি আদি মনসা মঙ্গল কাব্যের কথা পড়লাম, কিন্তু চৈতন্যোত্তর পরবর্তী সময়ে মঙ্গল কাব্য বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে। মঙ্গল কাব্য আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তবে জেনে রাখো মঙ্গল কাব্যই হলো মধ্যযুগের এমন একটি সাহিত্য যেখানে প্রথম মূলত দেবদেবীর মাহাত্ম্য প্রচার মূলত যে লৌকিক জনজীবন বা মর্তের যে জনসাধারণ, তাদেরকে দিয়ে তৈরি হচ্ছে। এই মঙ্গল কাব্য বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে, যার মধ্যে অন্যতম হলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল কাব্য। এছাড়াও আমরা পাবো শিবায়ন ইত্যাদি ইত্যাদি পাবো, সেগুলি আমরা যখন বিস্তারিতভাবে মঙ্গল কাব্য আলোচনা করব তখন আলোচনা করব। এছাড়াও রয়েছে এই চৈতন্যোত্তর পর্বে মূলত মুসলমান কবিদের। বাংলা সাহিত্যে এর আগে কিন্তু মুসলমান রাজত্বকাল ছিল, মুসলমান রাজত্বকালেই মূলত অনুবাদ সাহিত্য একটা বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু বাঙালি মুসলমান যে কবি, তার প্রকাশ বা তার প্রচার কিন্তু এর আগে বাংলা সাহিত্যে হয়নি। চৈতন্যোত্তর পরবর্তী যুগেই কিন্তু মূলত আরাকান রাজসভাদের যে সৈয়দ আলাউদ্দৌলত কাজী অর্থাৎ মুসলিম যে কবি, তাদের কিন্তু কাব্য বাংলা সাহিত্যে জনপ্রিয়তা রেখেছে। এছাড়াও রয়েছে দেবী শাক্ত অর্থাৎ মা কালী বা শ্যামা, যাই বলো না কেন, তাকে কেন্দ্র করে তার আরাধনায় শাক্ত পদাবলী সাহিত্য গড়ে উঠেছে।
এই হলো মূলত গোটা মধ্যযুগের যে চৈতন্যদেবকে কেন্দ্র করে সময় পর্ব, অর্থাৎ প্রায় চতুর্দশ শতাব্দীর শেষ থেকে অষ্টাদশ শতাব্দী, অর্থাৎ আমরা বলতে পারি পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী, এই সময়কালের কিন্তু মূল সাহিত্য। এরপরে আরেকটি বিষয় তোমাদের বলতে চাই, ছোট প্রশ্ন হিসেবে আসে। আমরা জানি পলাশীর যুদ্ধ হয়েছিল 1757। এই পলাশীর যুদ্ধের সময়কাল বা ভারতচন্দ্র হলো একটু আগে আমরা যে অন্নদামঙ্গল কাব্য বললাম, সেই অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হলেন ভারতচন্দ্রের মৃত্যু হয় 1760 সালে। এই 1760 থেকে 1800, অর্থাৎ এই যে 40 বছরের এই সময়কালটাকে বাংলা সাহিত্যের ইতিহাসে, বিশেষ করে মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে বলা হয় যুগ সন্ধিক্ষণ। তোমাদের কিন্তু পরীক্ষায় ছোট প্রশ্ন আসে যে যুগ সন্ধিক্ষণ কোন সময়কালকে বলা হয়। সেক্ষেত্রে বলতে হবে যে পলাশীর যুদ্ধ 1757 বা ভারতচন্দ্রের মৃত্যু। দুটো লিখতে পারো অবশ্যই পরীক্ষার খাতায়। যদি এটা নাও লেখো, এটা কিন্তু লিখতেই হবে, এই সময়কালটা কিন্তু লিখতেই হবে, কারণ ভারতচন্দ্রের পলাশীর যুদ্ধ বাংলা সাহিত্যে অতটা তেমনভাবে প্রভাব বিস্তার করেনি, কিন্তু তুলনামূলকভাবে মঙ্গল কাব্যের একজন কবি হিসেবে ভারতচন্দ্র কিন্তু মধ্যযুগের যথেষ্ট পরিমাণে একজন জনপ্রিয় কবি। তো সুতরাং আমরা যদি যুগ সন্ধিক্ষণ কাকে বলি তাহলে বলবো যে পলাশীর যুদ্ধ 1757 বা ভারতচন্দ্রের মৃত্যু 1760 থেকে 1800 খ্রিস্টাব্দের এই যে মধ্যবর্তী সময়কাল, তাকেই বলা হয় যুগ সন্ধিক্ষণ। কারণ এরপরে এই যে অষ্টাদশ শতাব্দী পরবর্তী সময়, এই পরবর্তী সময়কালেই মূলত বাংলা সাহিত্য মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরিত হয় বা আধুনিক যুগে পদার্পণ করেন। তাই এই যুগ সন্ধিক্ষণের সময়টি কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো মূলত মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য সম্পর্কে একটা প্রাক পটভূমি বা সংক্ষিপ্ত পটভূমি। এরপরে সরাসরি আমরা বিষয়ভিত্তিক যে আলোচনা রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যে, সেই বিষয়ে আলোচনায় অগ্রসর হব। আজকের এই ভিডিওতে এতটাই পর্যন্ত। থ্যাংক ইউ।